মিটফোর্ডে যুবদল কর্মী সোহাগ হত্যার ঘটনায় আরো দুজন গ্রেফতার। আইন শৃঙ্খলার উন্নয়নে আজ থেকেই চিরুনি অভিযান। খুনের প্রতিবাদে সলিমুল্লাহর ছাত্রদের বিক্ষোভ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ। ভিসি ভবন ঘেরাও, অভিযুক্তদের বিচার দাবি। আবু সাইদ হত্যা মামলায় বেরবির পলাতক ভিসি সহ অন্যদের আদালতে হাজির হতে বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের। আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলার পরবর্তী শুনানি 16 জুলাই। শাপলা প্রতীক পেতে আইনগত বাধা নেই দাবি করে ইসিতে এনসিপির নতুন আবেদন। তালিকা থেকে নৌকাকে বাদ দেওয়ার দাবি। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী। বনানী কবরস্থানে বিশেষ দোয়া, কাজের মাঝেই বেঁচে থাকবেন, যোগাবেন প্রেরণা, বলছেন উত্তরসূরিরা। ২০২৭ সাল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পর্যায়ক্রমে চালু হবে নতুন শিক্ষাক্রম। ১৬টি দেশের শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করছে এনসিটিভি। আমাদের যে পলিটিক্যাল পার্টি যারা আছেন, যারা এই মুহূর্তে আমাদের এই জায়গাগুলিকে হেল্প করবে, তাদের সাথেও আমরা একটা ডায়লগ করে ফ্রেমওয়ার্কটা তৈরি করি। ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে কৌশল বদলেছে হামাস। যুদ্ধবিরতির জন্য চাপ বাড়াতে আইডিএফ সদস্যদের বন্দির লক্ষ্য তাদের। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। মিটফোর্ডের সামনের ভাঙারি ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগ হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট 7 জনকে গ্রেফতার করা হলো। গত বুধবার ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং ইটের টুকরো দিয়ে থেতলে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে। পরদিন নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয় 19 জনের নাম। প্রাথমিকভাবে চাঁদাবাজিকে হত্যার কারণ হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয়রা, যদিও পুলিশ বলছে ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে হত্যা করা হতে পারে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করার পরে তাদের নিবিড় জিজ্ঞাসাবাদে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে এবং মূল মোটিভটা জানা যাবে। তো সার্বিকভাবে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমরা পেশাদারিত্বের সাথে আমরা কাজ করছি এবং আশা করি রাজধানীর যে পরিস্থিতি সেটা স্থিতিশীল রয়েছে। এবং এদিকে মিটফোর্ডে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। দুপুরে মেডিকেল কলেজ থেকে বিক্ষোভ মিছিল থেকে এ ঘোষণা দেন তারা। এ সময় বহিরাগতদের প্রবেশ ঠেকানো, ফুটপাতের দোকান উচ্ছেদ ও আনসার বাহিনীকে আরও সক্রিয় হওয়ার দাবি তোলেন মেডিকেল কলেজটির শিক্ষার্থীরা। আনসার এখানে ছিল, দায়িত্ব পালন করছে, সেটা আপনারাই দেখেছেন। যদি করতো তাহলে হয়তো এই হত্যাকাণ্ড হতো না। এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত বা কার্যকর হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালাই যাব এবং আমাদের স্টেপ হচ্ছে শাটডাউন। আমরা শাটডাউন ঘোষণা করেছি। আমি একলা মানুষ প্রতিবাদ করতে চাই, আমাকে যে আক্রমণের শিকার হবো না তার কোনো গ্যারান্টি দেবেন। আমাদের আইন কড়াকড়ি হোক, ন্যায্য বিচার হোক। বহিরাগত লোক যাদেরকে বলা হয়, যাদের কোনো পেশেন্ট নেই কিংবা তারা নিজেরা ডক্টর দেখাবেন না, এই ধরনের কোনো লোক যেন হসপিটালে গেটে বের করতে না পারে, আমরা সেটা সচেষ্ট সতর্কতা অবলম্বন করতেছি। রাজধানী মিটফোর্ডের ঘটনা খুবই দুঃখজনক। সভ্য সমাজে এটা মানা যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি জানান, এই ঘটনায় খতিয়ে দেখা হবে আইনশৃঙ্খলা বাহিনীর শিথিলতা, সেই সাথে রাজনৈতিক পরিচয়ও যাচাই করা হবে। উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে, তবে নির্বাচন কবে হবে তা সরকার ঠিক করবে। রাজধানীতে মিটফোর্ডে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা সহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ভিসি ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্তদের বিচারের দাবি জানান তারা। বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবন থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ভিসি ভবন ঘেরাও করে শিক্ষার্থীরা। এর আগে 10 জুলাই ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে ম্যানেজমেন্ট বিভাগের 4র্থ বর্ষের ছাত্র রফিক বিন সাদেক রেশাদকে মারধর করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা ডক্টর এ.কে.এম. রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম সেখানে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। রংপুরের আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশিদ সহ 24 জনকে হাজিরে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সাথে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলার পরবর্তী শুনানি 16 জুলাই নির্ধারণ করা হয়েছে। সকাল 10টায় 2 মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাইদ হত্যা মামলায় আসামি রাফিউল হাসান রাসেল আনোয়ার পারভেজ অন্য মামলায় গ্রেফতার থাকায় 22 জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আর আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম সহ 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শাপলা প্রতীক পেতে বাধা দেয়া হলে রাজনৈতিকভাবে লড়বে এনসিপি, জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সকালে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে নির্বাচন কমিশনে যায় এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। সিএসির সাথে প্রতীক বরাদ্দ ও প্রবাসী ভোট নিয়ে আলোচনা করেন তারা। এ সময় শাপলাকে দলীয় প্রতীক হিসেবে আইনগত কোনো বাধা নেই বলে দাবি করেন দলটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম। জানান, শাপলা পেতে নতুন করে আবেদন করা হয়েছে। তিনি বলেন, ইসি পুনর্গঠন করতে হবে। দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন। বৈঠককালে প্রতীক তালিকা থেকে আইনগতভাবে নৌকাকে বাদ দিতে কমিশনের কাছে সুপারিশ করেছে এনসিপি। শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। শাপলাকে বাদ দেওয়ার ব্যাপারে যে ব্যাখ্যাটি গণমাধ্যমে নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছিল, সেই ব্যাখ্যাটি আসলে আইনগতভাবে একটি ভুল ব্যাখ্যার উপর দাঁড়িয়ে আছে। আমরা সেই জায়গাগুলোতে নির্বাচন কমিশনকে ব্যাখ্যাগুলো জানিয়েছি এবং স্পষ্ট করেছি। জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না, হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পিরোজপুর শহরে জুলাই পদযাত্রা বের করেন এনসিপি নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয় পদযাত্রা। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে এনসিপি। শুনছেন সাধারণ মানুষের কথা। তারই আলোকে ভবিষ্যতের রূপরেখা তৈরির আশ্বাস দেন তিনি। ফেরার পথে মুষলধারে বৃষ্টির মধ্যে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নাহিদ ইসলাম। পরে ঝালকাঠির উদ্দেশ্যে রওনা দেন নেতাকর্মীরা। সেখানে পদযাত্রা কর্মসূচি রয়েছে এনসিপির। আমরা বলেছিলাম দেশের সংস্কার লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না। সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে। সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। জরুরি অবস্থা ঘোষণার প্রস্তাবিত বিধান নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার 12 দিনের আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর সাথে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগ ও তত্ত্বাবধায়ক সরকার সহ 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলছে। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন আজকের বৈঠকে। সভার শুরুতে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ঐক্যমত্যের আলোচনা 30 জুলাইয়ের মধ্যে আসতে হবে। তবে আলোচনার সময় আরও একদিন বাড়ানো যেতে পারে। এই সপ্তাহে আলোচনার সুনির্দিষ্ট অগ্রগতি হবে বলেও আশা করেন তিনি। যে কোনোভাবে হোক 30 জুলাইয়ের মধ্যে এই প্রক্রিয়া আমরা শেষ করতে চাই। তার কারণ হচ্ছে এই প্রক্রিয়াকে বিলম্বিত করা প্রকৃত পক্ষে অন্যান্য সাংগঠনিক কাজ, নির্বাচনী প্রক্রিয়া ইত্যাদির মধ্যে আপনাদের অংশগ্রহণের অর্থে সেটা বিলম্বিত হচ্ছে। সেটা আমরা চাই না, জাতীয় ঐক্যমত্য কমিশন চায় না, এবং আমি নিশ্চিত যে আপনারাও চাচ্ছেন না। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের 5ম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি ঘিরে নানা কর্মসূচি পালন করছে যমুনা পরিবার। সকালে বনানী কবরস্থানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ফাতিহা পাঠ করে মোনাজাতে অংশ নেন যমুনা গ্রুপের চেয়ারপারসন ও নুরুল ইসলামের সহধর্মিনী সালমা ইসলাম।
ছিলেন তার পরিবারের অন্যান্য সদস্যরাও। মোনাজাতে দোয়া করেন জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। এছাড়া মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর পরিবারও। এই দুই প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা প্রয়াত চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। আজ যমুনা টেলিভিশন প্রাঙ্গণে মিলাদ ও যুগান্তরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তিনি তার কীর্তির ভেতর দিয়ে নিজেকে সত্যিকার অর্থে একটা মহৎ মানুষে পরিণত করেছিলেন। তার এই কর্মের ভেতর দিয়ে যেমন দারিদ্র্য বিমোচন হয়েছে, বেকারত্ব দূরীকরণ হয়েছে, তেমনি একই সঙ্গে সারা দেশের যে লক্ষ লক্ষ পরিবারের কর্মসংস্থান হয়েছে। এটা একটা মহান একটা কর্ম। কিছু কিছু মানুষ থাকেন ব্যতিক্রম, উনি ছিলেন ব্যতিক্রম। ওনার অসংখ্য ভালো কাজ আছে। এখন আমরা যদি সেই ভালো কাজগুলি প্র্যাকটিস করি তাহলেই হয়তো ওনার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা সেটা জানানো হবে। কারণ সব কাজই অনুসরণ করা যায় না, কিছু অতিমানবীয় বা কিছু এক্সেপশনাল গুণ মানুষের থাকে, ওনার ছিলেন। দৈনিক যুগান্তরের প্রকাশক নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুগান্তর পরিবারের উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়। সকালে নুরুল ইসলামের জীবনী নিয়ে নির্মিত এক তথ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর তার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। যমুনা গ্রুপের চেয়ারম্যানের জীবনী নিয়ে আলোচনা করেন যুগান্তর ও যমুনা টেলিভিশনের সাংবাদিক ও তার সহকর্মীরা। বক্তারা নুরুল ইসলামের মেধা, সততা, পরিশ্রম ও সাহসিকতা এবং শিল্প গণমাধ্যম খাতে তার অবদানের কথা স্মরণ করেন। দেশবাসীর কাছে দোয়া চেয়ে সালমা ইসলাম বলেন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ এই কণ্ঠস্বর আজীবন নির্দ্বিধায় কালোকে কালো ও সাদাকে সাদা বলে গেছেন। তার প্রয়াণে শিল্পখাতে তার শূন্যতা গভীরভাবে উপলব্ধি করছে দেশ। এই স্মরণসভার আয়োজনে উপস্থিত সকলেই পরবর্তীতে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন। যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে নবাবগঞ্জ ও সাভারে। সকাল থেকে নবাবগঞ্জের বর্ধনপাড়া, কামারখোলা সহ বিভিন্ন স্থানে ছিল দোয়া ও মিলাদের আয়োজন। পরে 1000 দুস্থ, অসহায় ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী, যমুনা গ্রুপের চেয়ারপারসন অ্যাডভোকেট সালমা ইসলাম প্রতি বছরের মতো এবারও তার রুহের মাগফিরাত কামনায় অসহায় ও দুঃখী মানুষের মাঝে লুঙ্গি, শাড়ি, চাল, ডাল ও নগদ অর্থ বিতরণ করেন। আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী সহ স্থানীয়রা মিলাদে অংশগ্রহণ করেন। এ সময় যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যানের আত্মার মাগফিরাত কামনা করেন তারা। সংকট প্রতিকূলতার মাঝেও দারুণ চিত্তে শোনাতেন আশার কথা, প্রতিবাদ করতেন অন্যায়ের, দেখাতেন উন্নয়ন, অগ্রগতি আর বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন। তিনি বীর মুক্তিযোদ্ধা, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম। আজ 13 জুলাই তার চিরবিদায়ের পঞ্চম বার্ষিকী। তার হাত ধরে বদলে গেছে দেশের শিল্পখাত। কর্ম করার উপায় পেয়েছেন হাজার হাজার মানুষ। এই কর্মবীরের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা। 56,000 বর্গমাইলের সবুজ স্মিত বাংলাদেশ। সেই সবুজের খানিকটা আঁকড়ে নুরুল ইসলাম পুরোটাই দিয়ে গেছেন এদেশের মানুষকে। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে স্বাধীন করেন সবুজ এই ভূখণ্ড, যা এখন নতুন প্রজন্মের। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের চিন্তা, চেতনা, মনন মস্তিষ্কে শুধুই ছিল বাংলাদেশ আর দেশের মানুষ। জীবন সাজিয়েছিলেন পরিশ্রমের সিঁড়ি ডিঙিয়ে। সংকটেও বলতেন প্রবল সম্ভাবনার কথা। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে চিন্তা করতেন না বিন্দু পরিমাণ। লক্ষ্য পূরণে ছিলেন অবিচল। সাহস নিয়ে মোকাবেলা করতেন বাধা। জীবনকে যাপন করেছেন সাধারণের মতো। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, কালোকে কালো, সাদাকে সাদা। সফল এই শিল্পপতি জন্ম নিয়েছিলেন পদ্মাপাড়ের বিস্তৃত জনপদ নবাবগঞ্জের কামারখোলা গ্রামে। স্বাধীনতার পর কর্মসংস্থান তৈরিতে 74 সালে গড়ে তোলেন যমুনা গ্রুপ, যা এখন বাংলাদেশের গর্ব। প্রায় অর্ধশত শিল্প প্রতিষ্ঠান গড়ে তুললেও কখনো ঋণ খেলাপি হননি নুরুল ইসলাম। বিদেশে পাচার করেননি দেশের টাকা। যেখানে হাত দিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছেন, সৃষ্টি করেছেন
নতুন নতুন অধ্যায়। জুলাই আগস্টে যমুনা টেলিভিশন যে সাহস দেখিয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন কোনো গণমাধ্যম নাই যাদেরকে নিয়ে মানুষ স্লোগান দিয়েছে কোনো একটা বিপ্লবে, যাদেরকে নিয়ে মানুষ গ্রাফিতি এঁকেছে। সেই সাহসটা আমরা কোথায় পেলাম? সেই সাহসের বীজ আমাদের মরহুম চেয়ারম্যান সাহেবই বুনে গেছেন। উনি সবসময় চেয়েছেন বাংলাদেশের অর্থনীতিতে একটা অবদান রাখার জন্য, মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য এবং মানুষের মধ্যে যে বৈষম্যের জায়গাটা রাজনীতিতে অর্থনীতিতে সেটা দূর করার জন্য। করোনা মহামারীর সময় এই দিনে অনন্ত পথের পথিক হন যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। পরিবার, পরিজন আর স্বজন সহকর্মীদের ভাসান শোকের সাগরে। রাষ্ট্রীয় শ্রদ্ধায় চিরবিদায় নেন স্বপ্নবাজ মানুষটি। আকস্মিক মৃত্যু কর্মবীরের জীবন স্তব্ধ করলেও থামাতে পারেনি। ওনার ভেতরে যে জিনিসগুলো ছিল, যে মানুষের ভেদাভেদ থাকবে না, মানুষ সব এক, মানুষকে মানুষ বলে তুচ্ছ করা যাবে না, সেগুলো তিনি করার জন্যই কিন্তু অনেক ঝুঁকি নিয়েছিলেন, যা আমরা দেখেছি এই ছাত্র আন্দোলনের ভিতরে। এই ছাত্ররা যেভাবে ভূমিকা পালন করেছেন, আমি দেখেছি যে নুরুল ইসলাম বাবু সাহেবের ভিতরেও কিন্তু ঠিক তেমনই ছিল। আমার মনে হয় উনি আমাদের মাঝে আছে, চতুর্দিকে আছে। উনি ঋণ খেলাপি ছিলেন না। উনি কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশকে কিন্তু অনেক এগিয়ে নিয়ে গেছেন। ওনার ভূমিকা কিন্তু অনেক রয়েছে। এখনও অনেকের কাছে তিনি প্রতিদিনের প্রেরণার উৎস, কর্মগুণ, সততা, নিষ্ঠা আর ধৈর্যশীলের প্রতীক। আজকের এই দিনে সবার কাছে আমি বলবো, ওনার আত্মার জন্য, বিদেহ আত্মার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। 2027 সাল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম। এজন্য 16টি দেশের শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করছে এনসিটিবি। তবে শিক্ষাবিদদের মতে শিক্ষকদের মানোন্নয়ন না করেই নতুন শিক্ষাক্রম চালু করা হলে আবারও মুখ থুবড়ে পড়তে পারে সেটি। জাতীয় শিক্ষানীতির পরিবর্তন এবং পরীক্ষা নির্ভরতা কমিয়ে যুগোপযোগী শিক্ষাক্রম চালুর পরামর্শ তাদের। লুৎফর রহমানের ছবিতে আলামিন হক অহনের প্রতিবেদন। 72 থেকে এখন পর্যন্ত 7বার শিক্ষাক্রমে পরিবর্তন আনা হয়েছে। সবচেয়ে বড় রদবদল হয় 2012 সালে আসে সৃজনশীল পদ্ধতি। মুখস্থ নির্ভরতা কমিয়ে আরও বড় পরিবর্তন আসে 21-এ। সেই শিক্ষাক্রমকে ভালো উদ্যোগ বলা হলেও দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে তা ত্রুটিযুক্ত ছিল বলে মনে করেন কেউ কেউ। শিক্ষাক্রম বাতিলে টানা আন্দোলনও হয়। বর্ণের হলে ডিম চুলা থেকে নামিয়ে প্লেটে রাখো, ব্যাস হয়ে গেল ডিম ভাজা। আওয়ামী লীগ সরকার পতনের পর ফিরিয়ে আনা হয় 2012 সালের আলোচিত সৃজনশীল শিক্ষাক্রম। তবে 2027 থেকে নৈতিক, মানবিক ও যুগোপযোগী শিক্ষাক্রম চালুর কথা ভাবছে সরকার। এর জন্য 16টি দেশের শিক্ষাক্রম নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা। অস্ট্রেলিয়া, এই দেশের বিভিন্ন অঞ্চলের শিখন মূল্যায়ন পদ্ধতি বিভিন্ন রকম। শিক্ষার্থীরা শেখেন সংখ্যাতত্ত্ব, প্রযুক্তি, নীতিসহ প্রধান 7টি বিষয়। ক্লাসে গঠনমূলক মূল্যায়নে বেশি জোর দেওয়া হয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, এই দেশের বিভিন্ন অঞ্চলে শিখন ও মূল্যায়ন পদ্ধতি ওই অঞ্চলের স্কুলগুলো নিজেরাই ঠিক করে নেন। শিক্ষকরা শ্রেণীকক্ষে দক্ষতা ভিত্তিক মূল্যায়নে জোর দেন। তাই অনুসন্ধান ভিত্তিক শিক্ষায় উদ্বুদ্ধ হন শিক্ষার্থীরা। গণিত ও বিজ্ঞান তাদের মূল বিষয়। ফিনল্যান্ড, এই দেশে নীতি, গণিত, বিজ্ঞান ও বিদেশি ভাষাসহ 6টি বিষয়ে বেশি জোর দেওয়া হয়। শিখন পদ্ধতি অনুসন্ধানমূলক। শ্রেণীকক্ষে জীবনমুখী সমস্যা সমাধান করান শিক্ষকরা। চীন, চীনের শিক্ষাক্রমে ভাষা, গণিত, নৈতিক ও রাজনৈতিক শিক্ষায় বেশি জোর দেওয়া হয়। সমালোচনামূলক চিন্তা, সমস্যা সমাধান, টিম ওয়ার্ক, উদ্বোধনী শিক্ষার ধারাবাহিক মূল্যায়ন হয় ক্লাসরুমে। সমস্যা হলো এসব দেশের শিক্ষাক্রম চালু করার মতো আর্থসামাজিক প্রেক্ষাপট নেই দেশে। তেমন মানে শিক্ষক আর প্রশিক্ষকের অভাব তো আছেই। সমস্যা যেটা হয়ে গেছে সেটা ক্লাসরুমে, যে ক্লাসরুম প্র্যাকটিসটা, স্কুলের যে এনভায়রনমেন্ট, সেইখানে আমাদের জন্য চ্যালেঞ্জ রয়ে গেছে। শিক্ষকদের প্রস্তুতি, তাদের উভয় ধরনের প্রস্তুতি প্রয়োজন। তাদের একদিকে হলো যে পেশাগত, আর একদিকে হলো যে তাদের ডেডিকেশন। শিক্ষাক্রম বাস্তবায়নে আরেকটি বাধা রাজনৈতিক দলগুলোর মতাদর্শগত বিস্তর ফারাক।
আমাদের যে পলিটিক্যাল পার্টি যারা আছেন, যারা এই মুহূর্তে আমাদের এই জায়গাগুলিকে হেল্প করবে, তাদের সাথেও আমরা একটা ডায়লগ করে ফ্রেমওয়ার্কটা তৈরি করি এবং সেই ফ্রেমওয়ার্কে অবশ্যই সমস্ত পার্টির যে মতামত, সেই মতামতের ভিত্তিতেই এটা আমরা করতে চাচ্ছি এবং সেটার পরিপ্রেক্ষিতে যেই আসুক, যেই এই জায়গাটা করুক, তারা এটাকে ওন করবে। শিক্ষাবিদরা জানালেন, অনেক দেশই যুগের সাথে তাল মিলিয়ে প্রায় প্রতি বছরই শিক্ষাক্রমে পরিবর্তন আনে। সেটি শিক্ষার্থীদের জন্য ভালো। যদি কারিকুলাম পরিবর্তন করতে হয় তাহলে আমাকে আগে কনস্টিটিউশন ঠিক করতে হবে, অথবা যে বিদ্যমান কনস্টিটিউশন আছে এটাকে আমরা বেস ধরে, অথবা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যে কনসেনসাসগুলো হয়েছে সেগুলোকে বেসলাইন ধরে আমাদেরকে আগে একটা শিক্ষানীতি তৈরি করা লাগবে। কারণ আগে যে শিক্ষানীতি আছে সেটা অনেক পুরাতন এবং অনেক অসঙ্গতি আছে, অনেক গ্যাপ আছে। সেই শিক্ষানীতির উপরে বেস করে আপনি নতুন কারিকুলাম করতে পারবেন না। একবারেই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, উন্নয়ন সম্ভব নয়, তা ভালো করেই জানা উপদেষ্টা সিআর আবরারের। তবে পথটা তৈরি করে দিতে চান তিনি। এনসিটিভিতে একাধিক বৈঠক এ পর্যন্ত হয়েছে এবং আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি যে এইভাবে আমরা এগোবো। নোটবই আর কোচিং বাণিজ্যকে উদ্বুদ্ধ করে এমন শিক্ষা ব্যবস্থা চান না সচেতন অভিভাবকরাও। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। পানি নামতে থাকায় ফেনীতে কমেছে প্লাবনের ভয়াবহতা, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি। ফুলগাজীর বেশিরভাগ জায়গা থেকে পানি নেমে গেছে, তবে এখনও প্লাবিত মুন্সিরহাট, দরবারপুর, আনন্দপুর ইউনিয়নের অনেক বাড়িঘর। নোয়াপুর গ্রামের সিলোনিয়া নদীর ভাঙা স্থান দিয়ে এখনও পানি ঢুকছে লোকালয়ে। ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলায় প্লাবিত গ্রামগুলো থেকে পানি নামতে শুরু করেছে। পরশুরামে বেশিরভাগ বাড়িঘর থেকেই নেমে গেছে পানি। এখন স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যার কারণে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়, যেমন এখন বীজতলা বীজগুলো নষ্ট হয়ে যায়, তারপরে আপনার সবজিগুলা নষ্ট হয়ে গেছে। ভালো করে বান্ধা না বিদায় এই অবস্থায় আমরা এইসব কন্ট্রাক্টররা না দিই, সেনাবাহিনী যদি খুদ খায় আর কাজ করে, কাজটা ঠিক মতন হবে। আমরা কোনো ত্রাণ চাই না, আমরা চাই যে আমরা থাইভাবে সিলোনিয়া নদীর বেবাদগুলা, গতবারও ওই বাঁধটা কিন্তু তারা সংস্কার করে নাই, আমরা নিজেরা করছিলাম। দর্শক, ফেনীর প্লাবন পরিস্থিতি সম্পর্কে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, পানি নামার পর ক্ষয়ক্ষতির কি চিত্র দেখছেন ফেনীতে? সবাই বাড়িঘরে ফিরেছেন কিনা? লোপা, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, ফেনী সদর এবং দাগনভূঞা উপজেলায় 112টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে যেটি জেনেছি যে 36টি স্থানে বাঁধ ভেঙেছে। এখনো কোনো কোনো এলাকায়, বিশেষ করে সিলোনিয়া নদীর পানি এখনো লোকালয়ে ঢুকছে। বিশেষ করে হচ্ছে যে ফুলগাজীর যেটি হচ্ছে যে কামাল্লা এলাকা দিয়ে আমরা যদি দেখেছি পানি নামতে শুরু করেছে। দেখছেন যে ক্ষত চিহ্নগুলো এখন দৃশ্যমান হচ্ছে। এই যে একটি সড়কের অবস্থা একটু দেখানোর চেষ্টা করছি, যে ক্ষিপ্র গতিতে লোকালয়ে এই যে দেখছেন যে গাছটি, এটি বানের পানিতে ভেসে এখানে আসে। এই গাছটি এখনকার এই এলাকার মানুষের হাঁটা চলাচলের এটি একটি এখন উপক্রম হয়ে দাঁড়িয়েছে। এটি তারা এখানে ব্যবহার করছে হাঁটা চলা করার জন্য। অন্যদিকে হচ্ছে যে দেখছেন যে পাশে একটি যে কালভার্ট, সেটিও একদম লন্ড ভন্ড হয়ে গিয়েছে বানের পানিতে। গত 3 দিন ধরে ফেনীতে কিন্তু বৃষ্টি নেই। বৃষ্টি না থাকার পরও এখনো লোকালয়ে পানি ঢুকছে, সেটি হচ্ছে যে ভারতের উজানের পানি। আমি আছি এখন ফুলগাজীর আনন্দপুর গ্রামে। এই গ্রামে এখনো বেশ কয়েকটি বাড়িঘরে পানি রয়েছে এবং যে সকল বাড়িঘরে পানি নেমেছে সে সকল বাড়িঘরে মানুষজন উঠতে শুরু করেছে। তবে যেটি দেখেছি যে একদম কর্দমাক্তম যে পানি, তারা সেটি পরিষ্কার করছে। আমি একটু বহুদূর যেটি দেখা যাচ্ছে, এই এলাকাটিতে দেখা যায় বহুদূরে একটি দেখা যাচ্ছে, ওইটি হচ্ছে যে এখানকার মাদ্রাসায় এখানকার স্থানীয় বাসিন্দাদের ছেলে সন্তানরা এই মাদ্রাসা পড়াশোনা করে। সে মাদ্রাসা থেকে এখনো পানি নামেনি। আমরা বেশ কয়েকজনকে সকাল থেকে যেটি দেখেছি যে তারা এখান থেকে ফিরে গেছে, তারা ক্লাস করতে পারেনি। তবে এখানকার যে বাসিন্দারা তারা যেটি বলছে যে এবার 7,340 কোটি টাকার যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে, এই প্রকল্পটি যদি সেনাবাহিনীর মাধ্যমে যদি বাস্তবায়ন করা যায়, তাহলে এই সব এলাকার বাসিন্দাদের যে দীর্ঘদিনের যে বন্যার যে দুর্ভোগ, এর দিকে তারা রক্ষা পাবে। লোপা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নতুনভাবে কোনো রোহিঙ্গা ঢুকবে না বাংলাদেশে, এই নীতিতে অটুট থাকতে পারেনি সরকার। গত মার্চের পর থেকে কক্সবাজারে নেমেছে রোহিঙ্গাদের ঢল। সীমান্তরক্ষীরা বলছেন সরকারের নীতি পাল্টায়নি, কিন্তু তাদের অজান্তেই দেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা।
এজন্য দায়ী রাখাইন পরিস্থিতি। এই ধাক্কা সামলানো নিয়ে উদ্বিগ্ন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরে মাহফুজ মিশুর রিপোর্ট, সাথে ছিলেন এহসান আল কুতুবি ও মাহফুজ মিঠু। গেল মার্চে কক্সবাজারে রোহিঙ্গাদের সাথে ইফতার করেছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, সাথে ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসও। সাম্যর বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই এই ইউনিটি একত্রণ রাষ্ট্র পরিচয়হীন এই সব মানুষ আশায় বুক বেঁধেছিলেন পরবর্তী 1 বছরের মধ্যে দেশে ফেরার। কিন্তু গত 3 মাসে পাল্টেছে মিয়ানমারের বাস্তবতা। সীমান্তবর্তী রাখাইন রাজ্যের প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। সেখানে থাকা রোহিঙ্গাদের উপর নির্যাতন, নিপীড়ন আর হত্যা ধর্ষণে জান্তা সরকারের দেখানো পথেই হাঁটছে তারা। যেমন মুংডুর বাসিন্দা ছিলেন রহিম শেখ। চোখের সামনে তরুণদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। গ্রামের অল্প বয়সী মেয়েরাও রক্ষা পায়নি তাদের হাত থেকে। মানে নমরে বানা মুসলমান মানুষ সুন্দরী ধরে যায় ওরা গুলির তলে গোয়াল আর বল লাগের বলে হইল যায় বন্যি না যাবে মুসলমান বন্যি ধরনে মানে তারা গড়ে গড়ে গলতো মানুষে ন দেখিত দিলা মানুষ সকল নিয়ে যাইতো বেশি জুলুমি গজ্জে তাই বুম মারিত আর মায়া হুয়াইন ভাইলে মায়া হুয়াইন ধরে জুলুম করতে নিয়ে আলার গয় পঞ্চাশ লোক যাবো খাইলো না বাড়ি নেলিবে না বাড়ি লাগে। এমন গল্প বহু পরিবারের। গুলি করে হত্যার পাশাপাশি বাড়িঘর লুট সহ রাখাইনে সব ধরনের অপকর্মই চালাচ্ছে আরাকান আর্মি। বেশি মায়া হুয়াইন নিজাত গই মরক হুয়াইন নিজাত গই বেশি মারা ধারা করছে বা আদি বেশি ফসল করছে। আসছি জুনের 26 তারিখত তারা দাসি দেড় আর বেশি অশান্তি করার শস্য বইন ভাইলে দৌড়ি লো যার গয়। আগে থেকেই লাখো রোহিঙ্গার ভারে বিপর্যস্ত বাংলাদেশ। প্রশ্ন হলো, নতুন করে একজন রোহিঙ্গাও না নেয়ার যে ঘোষণা, সেখান থেকে কি সরে আসলো বাংলাদেশ? আমরা যখন পারছি তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছি, পুশব্যাক করছি। আমাদের অজান্তে যদি কিছু হয়ে থাকে সেটা অজান্তেই হচ্ছে। সেটার ব্যাপারে আমরা আসলে যদি আপনি আমাকে বলেন যে আমাদের অবস্থানটা কি, আমাদের অবস্থান কঠোর। কম বেশ বলতে পারি যে 1.5 লক্ষ রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করেছে এবং এটি অনেকটা মরার উপর খরার ঘার মতো। প্রতি বছর 30,000-এর মতো নতুন শিশু জন্মগ্রহণ করে। যখন জনসংখ্যা বাড়ছে আবার বিপরীত দিকে, তখন আপনার বিভিন্ন রকম ডোনেশনগুলো, বিদেশি ইনভলভমেন্টগুলো কমে যাচ্ছে। তো এইরকম একটি ভয়াবহ পরিস্থিতিতে আমরা পড়েছি। 2017 সালের আগস্টের পর সবচেয়ে বেশি রোহিঙ্গা একসাথে বাংলাদেশে এসেছে এ দফায়। আদৌ এই রোহিঙ্গা সংকট কোথায় গিয়ে দাঁড়াবে, অথবা বাংলাদেশের ক্যাম্পে থাকা এই রোহিঙ্গারা নিজ দেশে শেষ পর্যন্ত ফিরবে কিনা, তার উত্তর জানা নেই কারো কাছেই। আর তাই রোহিঙ্গা সংকট যে আগামীতেও বাংলাদেশকে অনেক বেশি ভোগাবে তা বলার অপেক্ষা রাখে না। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুতুপালং ক্যাম্প, কক্সবাজার। চট্টগ্রামে দক্ষিণ কাট্টলিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। সকাল থেকে শুরু হওয়া অভিযানে জায়গা দখল করে গড়ে ওঠা রেস্টুরেন্ট, গ্যারেজ, মিনি স্টেডিয়াম সহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বিগত সরকারের আমলে 40 একরের বেশি জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। এর আগে বেশ কয়েকবার উচ্ছেদের উদ্যোগ নিলেও তা সফল হয়নি। আরও 2 দিন এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। এই জায়গাগুলো আমরা দীর্ঘদিন ধরে আসলে চাচ্ছিলাম যে এগুলো অবৈধ দখলদার মুক্ত করতে, যেহেতু সরকারি জায়গা এবং আমাদের সবারই একটা দায়িত্ব রয়েছে এই জায়গাগুলো যাতে পানি উন্নয়ন বোর্ডের অধীনেই থাকে। তো প্রায় আমরা হিসাব করেছি 40 একরেরও কিছু বেশি জায়গা অবৈধভাবে ভোগ দখল করছে কিছু লোকজন। যুক্তরাজ্যে নিষিদ্ধ ফিলিস্তিনপন্থী সংগঠনের পক্ষে বিক্ষোভকালে অন্তত 40 জনকে আটক করা হয়েছে। শনিবার লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন নামের সংগঠনটির সমর্থনে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে অবস্থান নেয় অনেকে। তখনই চালানো হয় ধরপাকড়। চলতি মাসের শুরুতে এই গোষ্ঠীটিকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করে ব্রিটিশ সরকার। অভিযোগ, প্যালেস্টাইন অ্যাকশনের কয়েকজন সদস্য রয়্যাল এয়ারফোর্স ঘাঁটিতে অনুপ্রবেশ করে ক্ষতিগ্রস্ত করেছে কয়েকটি সামরিক বিমান। ব্রিটেনের ইসরায়েল সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই কাজ করে তারা। গেল সপ্তাহেও লন্ডনে একই ধরনের এক বিক্ষোভ থেকে আটক করা হয়েছিল 29 জনকে। এছাড়া ম্যানচেস্টারেও আটক হয়েছিল বেশ কয়েকজন। ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে কৌশল বদলে ফেলেছে হামাস। যুদ্ধবিরতির জন্য চাপ বাড়াতে এখন আইডিএফ সদস্যদের বন্দির লক্ষ্য তাদের।
21 মাস ধরে গাজা জুড়ে তাণ্ডব চালিয়ে রীতিমতো পুরো উপত্যকার দখল নিয়েছে তেল আবিবের সেনারা। 20,000 হামাস যোদ্ধাকে হত্যার দাবিও তাদের। এরপরও গোষ্ঠীটির সক্ষমতা ধ্বংস করতে পারেনি ইসরায়েল, বরং এখন আগের চেয়ে আরও প্রাণঘাতী হামলা চালাচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা। ইরানের সাথে সংঘাত থামার পর গাজায় অন্তত 19 সেনাকে হারিয়েছে আইডিএফ। একে পেরিয়েছে 21 মাস, এক বিন্দুও থামেনি গাজায় ইসরায়েলি বর্বরতা। হামাস নির্মূলের অজুহাতে গোটা উপত্যকার দখল নিয়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। তাদের দাবি, বেশিরভাগ শীর্ষ নেতাসহ এ পর্যন্ত নিহত হয়েছে 20,000 হামাস যোদ্ধা। হামাসকে প্রায় নির্মূলের দাবি বহু আগেই করেছে ইসরায়েল, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। এখন আরও ভয়াবহ প্রতিরোধের মুখে পড়ছে আইডিএফ সেনারা। ইরান ইসরায়েল সংঘাত থামার পর থেকে আরও শক্তিশালী পাল্টা জবাব দিচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা। 24 জুনের পর এ পর্যন্ত মারা গেছে 19 ইসরায়েলি সেনা। এর মধ্যে যুদ্ধবিরতি চুক্তির দিনই একসাথে 7 সেনাকে হত্যা করেছে হামাস, যা সাম্প্রতিক সময়ে হামাসের সবচেয়ে ভয়াবহ হামলা। বিপুল সংখ্যক সদস্য হারালেও এরই মধ্যে নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলেরই ফেলা অবিস্ফোরিত বোমাকে কাজে লাগিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলছে হামাস। বিভিন্ন গণমাধ্যম বলছে, যুদ্ধের কৌশলও বদলে ফেলেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি। হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাদের বন্দী করার লক্ষ্যে বিভিন্ন স্থানে গেরিলা অভিযান চালাচ্ছে, যাতে ব্যবহার করা হচ্ছে এখন অক্ষত থাকা টানেলগুলো। জীবিতর পাশাপাশি মরদেহ আটকের চেষ্টাও চালাচ্ছে তারা। যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের ওপর চাপ বাড়াতেই এই পদক্ষেপ। সম্প্রতি বেশ কয়েকবারই আইডিএফ সদস্যদের জিম্মি করার চেষ্টা চালিয়েছে হামাস। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 2,86,000-এর বেশি অভিবাসীকে। এই তথ্য জানিয়েছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটিজ সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। শনিবার ফ্লোরিডার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অ্যালিগেটর অ্যালকাট্রেজ মডেলে নতুন একটি ডিটেনশন সেন্টার গড়ে তুলতে 5টি রাজ্যের সঙ্গে আলোচনা চলছে। এর মধ্যে প্রতিটি রাজ্যই রিপাবলিকান শাসিত। তবে কোথায় এটি তৈরি করা হবে তা এখনও নিশ্চিত করা হয়নি। নোয়েম জানান, শিগগিরই ঘোষণা করা হবে নতুন ডিটেনশন সেন্টারের স্থান। তিনি আরও জানান, আটককৃতদের জন্য শয্যা সংখ্যা দ্বিগুণ করতেই এই উদ্যোগ।